1919 সালে চলমান ব্রিটিশ বিরোধী আন্দোলনে জালিয়ানওয়ালাবাগে গুলিতে কয়েকশো মৃত্যুর সূত্র ধরে পরের বছর 1920 সালের 1 আগস্ট অসহযোগ আন্দোলনের ডাক দেন মহাত্মা গান্ধী। ভিত্তিগুলো ছিল এরকম: সরকার প্রদত্ত সব উপাধি, সামাজিক পদ ও স্থানীয় সরকার পদ থেকে পদত্যাগ করা, সরকারি সম্মান আয়োজনকে বর্জন করা, সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান বর্জন করা, নিজেদের মতো করে জাতীয় শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা, আদালত বর্জন ও সালিশি আদালত প্রতিষ্ঠা করা, ইরাকে সামরিক ও বেসামরিক পদে চাকরি অস্বীকার করা, বিধান পরিষদের নির্বাচন বর্জন করা, বিদেশি পণ্যকে বর্জন করা। আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু ব্রিটিশদের দেওয়া নাইটহুড উপাধি বর্জন করেছিলেন এই প্রেক্ষিতে। এবং 1922 সালে ক্ষুব্ধ জনতা বিহারের পুলিশ স্টেশনে আগুন দিয়ে 23 পুলিশকে হত্যা করলে গান্ধী সহিংসতা মানতে পারেনি এবং তিনি 12 ফেব্রুয়ারি অসহযোগের সমাপ্তি টেনে আনেন। মূল দাবি পূরণ না হলেও সফলতা হিসেবে কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ করা যায় এই অসহযোগ আন্দোলনের মধ্য দিয়ে। একইভাবে 1971 সালে 1 মার্চ থেকে 25 মার্চ পর্যন্ত বঙ্গবন্ধুর ডাকে অসহযোগ আন্দোলন চলেছিল। 1 মার্চ থেকে 7 মার্চের মধ্যে প্রথম পর্যায়ে এই অসহযোগ আন্দোলনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোহাম্মদ ইকবাল হল, মোহাম্মদ আলী জিন্নাহ হলের নাম বদলে যথাক্রমে শহীদ সার্জেন্ট জহুরুল হক ও সূর্য সেন হল রাখা হয়। স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ প্রতিষ্ঠা করা হয়। স্বাধীন বাংলার মানচিত্র খচিত পতাকা প্রথম উত্তোলন করা হয় আসম আব্দুর রৌফের হাত ধরে। এরপর স্বাধীনতা ইশতেহার ঘোষণা করা হয়। চট্টগ্রাম বন্দরে বিক্ষোভকারীদের উপর গুলি চালাতে অস্বীকার করলে 7 সেনাকে কিন্তু মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। শিল্পী সাংবাদিকরা আন্দোলনে একাত্মতা ঘোষণা করে। রেডিও পাকিস্তান ও পাকিস্তান টেলিভিশনকে ঢাকা কেন্দ্র তাদের নাম বদলে যথাক্রমে ঢাকা বেতার কেন্দ্র এবং ঢাকা টেলিভিশন হিসেবে সম্প্রচার শুরু করে। এভাবে 6 মার্চ পর্যন্ত একদম সর্বাত্মক হরতাল পালিত হয় সারা দেশে বঙ্গবন্ধু ডাকে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও আন্দোলনে একাত্ম ঘোষণা করে নেমে আসে রাস্তায়। ওদিকে ঢাকা কেন্দ্রীয় কারাগার ভেঙে 341 জন কয়েদে পালিয়ে যায়। শেখ মুজিব শহীদদের রক্ত মারিয়ে ইয়াহিয়া খানের সঙ্গে আলোচনায় যেতে অস্বীকৃতি জানান এবং বঙ্গবন্ধু 7 মার্চ ঐতিহাসিক ভাষণে 4টি শর্ত পূরণ হলে বলেন তিনি অধিবেশনে যোগ দেবেন। সেগুলো কি ছিল? সেগুলো ছিল এরকম: 1, অবিলম্বে মার্শাল ল প্রত্যাহার করতে হবে। সামরিক বাহিনীর লোকদের ব্যারাকে ফিরে যেতে হবে। গণহত্যার তদন্ত করতে হবে নিরপেক্ষভাবে এবং আন্দোলনরত গণপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। এরপর আন্দোলনের দ্বিতীয় পর্যায়ে 8 মার্চ থেকে 16 মার্চ জনগণের চাপে বঙ্গবন্ধু 7 মার্চের ভাষণ প্রচারে বাধ্য হয় বাংলাদেশ বেতার। প্রথমে প্রচার করতে চায়নি। সরকারি একটি প্রেস নোটে দাবি করা হয় আন্দোলনে এ পর্যন্ত 172 জন নিহত ও আহত হয়েছে 358 জন। কিন্তু আওয়ামী লীগ এই তথ্যকে প্রত্যাখ্যান করে, এই প্রেস নোটকে প্রত্যাখ্যান করে। টিক্কা খানকে প্রধান সামরিক আইন প্রশাসক হিসেবে শপথ পড়াতে অস্বীকৃতি জানায় এই পূর্ব পাকিস্তানের প্রধান বিচারপতি তৎকালীন বদরুদ্দিন আহমদ সিদ্দিকী। অভিনেতা ও শিল্পীরাও বিক্ষোভে অংশ নেয়, রাস্তায় নেমে আসে। পাকিস্তান সিভিল সার্ভিসের 2য় শ্রেণীর বাঙালি কর্মচারীরা আন্দোলনে আনুগত্য প্রকাশ করেন। এছাড়াও কি হয়, সরকারি বেসরকারি অফিস ভবনে কালো পতাকা তোলা হয়। আর ওইদিকে সমরাস্ত্র জাহাজের সোয়াত চট্টগ্রাম বন্দরে নোঙর করলে শ্রমিকরা অস্ত্রগুলোকে নামাতে অস্বীকার জানায়। আর খুলনা নিউজপ্রিন্ট মিলের কাগজ পশ্চিম পাকিস্তানে পাঠানো বন্ধ করে দেওয়া হয়। এর প্রেক্ষিতে যেটা হয় সেটা হচ্ছে সেখানকার পত্রিকাগুলো প্রচণ্ড চাপে পড়ে, তাদের প্রকাশনা প্রায় বন্ধ হয়ে যায়, বন্ধ হওয়ার উপক্রম। সরকার প্রদত্ত খেতাব বর্জনের আহ্বান জানানো হয়। আর এই সময় প্রখ্যাত আব্দুল হাকিম চৌধুরী ও শিল্পাচার্য জয়নুল আবেদিন খেতাব বর্জন করেন। পূর্ব পাকিস্তানে বাঙালি সরকারি এবং আধা সরকারি অথবা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারীরা আওয়ামী লীগের তহবিলে তাদের 1 দিনের বেতন দিয়ে দেয় আন্দোলনের সমর্থনে। আর সিনেমার মালিকরা পূর্ব পাকিস্তানের সব সিনেমা হল বন্ধ করে আওয়ামী লীগের সাহায্য তহবিলে তৎকালীন পাকিস্তানি মুদ্রায় 13,250 টাকা অনুদান প্রদান করে। সামরিক সরকার 23 মার্চে পাকিস্তানের প্রজাতন্ত্র দিবস পালন বাতিল করে এই অসহযোগ আন্দোলনের চাপে।
ওদিকে বগুড়া কারাগার ভেঙে 27 জন কয়েদি পালিয়ে যায়। ক্ষতিগ্রস্ত পশ্চিমা শিল্পপতিরা শেখ মুজিবের 4 দফা মেনে নিতে সরকারের কাছে স্মারকলিপি দেয়। 16 থেকে 25 মার্চ ছিল চূড়ান্ত পর্যায়ে এই অসহযোগ আন্দোলনের। আর তখন হত্যাকাণ্ডের তদন্তের জন্য সরকার চাপে পড়ে 5 সদস্যের কমিটি ঘোষণা করে। শেখ মুজিবরা সেটা প্রত্যাখ্যান করেন, নিজেরাই একটি কমিটি গঠন করেন আওয়ামী লীগ থেকে, যেখানে খন্দকার মুস্তাকও ছিলেন, যিনি বঙ্গবন্ধুকে পরে হত্যা করেন। ওই সময় মুজিব জানান, গণহত্যা নিরপেক্ষ তদন্ত না হলে অথবা মার্শাল ল প্রত্যাহার না করলে, যেমন ধরুন কারফিউ প্রত্যাহার না করলে জাতীয় পরিষদের অধিবেশনে যোগ দেবেন না বলে জানায়। বাধ্য হয়ে প্রেসিডেন্ট ইয়াহিয়া খান অধিবেশনে স্থগিত করেন। 23 মার্চ ঢাকায় সবগুলো কূটনৈতিক অফিসগুলোতে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়। অনেকে করতে চায়নি, কিন্তু পরে ছাত্ররা গিয়ে বাধ্য করে। প্রেসিডেন্ট ইয়াহিয়া খান প্রজাতন্ত্র দিবসের তার যে ভাষণ ছিল সেটিকে বাতিল করে দেন। অসহযোগ আন্দোলন থামাতে 25 মার্চ রাতে টিক্কা খান, রাও ফরমান আলী ও খাদিম হোসেন রাজার নেতৃত্বে মধ্যরাত থেকে ঢাকায় গণহত্যা চালায়, যেহেতু আর কোনো উপায় নেই ছাত্রদেরকে মানানোর বা দমন করার। সেই রাতেই 26শে মার্চ প্রথম প্রহরে স্বাধীনতা ঘোষণা হলে অসহযোগ আন্দোলন শেষ হয় এবং স্বাধীনতা যুদ্ধ শুরু হয়। 26 মার্চ সন্ধ্যায় ইয়াহিয়া খান আওয়ামী লীগকে দেশদ্রোহী ঘোষণা করে নিষিদ্ধ করে, আওয়ামী লীগের ব্যাংক হিসাবও জব্দ করে নেয়। তবে শেখ মুজিব ও কামাল হোসেন বন্দী হলেও আওয়ামী লীগের ওই সময়কার অধিকাংশ নেতা তারা পালাতে সক্ষম হয় বা পালিয়ে যায় আর কি। অন্যদিকে জনগণ প্রতিরোধ গড়ে তোলে, মুক্তিযুদ্ধ শুরু করে এবং 9 মাসের যুদ্ধের পর স্বাধীনতা অর্জিত হয়। এভাবেই বঙ্গবন্ধুর অসহযোগ আন্দোলন সফলতার মধ্য দিয়ে গিয়ে স্বাধীনতা ছিনিয়ে আনে বাংলার জনগণ। তা আমরা দেখলাম যে অসহযোগ আন্দোলনটা কিভাবে হয়, কি কি কার্যক্রম করে এখানে জনগণ অংশগ্রহণ করতে পারে, বা সাধারণ ঘরে বাইরে বিভিন্ন জায়গা থেকে অসহযোগ আন্দোলনে একাত্মতা ঘোষণা করতে পারে এবং তারা বিভিন্ন উদ্যোগ নিতে পারে। এভাবেই বঙ্গবন্ধুর 71-এ অসহযোগ আন্দোলন সফল হয়েছিল। প্রিয় দর্শক, তথ্য জানবেন, তথ্য অন্যকে জানতে সহায়তা করবেন। ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো বিষয়ে অন্য কোনো দিন। ধন্যবাদ।